নমস্কার, WBPSC সাব অ্যাসিস্ট্যান্ট আর জুনিয়র ইঞ্জিনিয়ারিং রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2005-এর আজকে আমরা 41 থেকে 50 পর্যন্ত প্রশ্নের উত্তর করব। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 41। দ্য লেন্থ অফ দ্য রোড ahead of the vehicle which should be visible to driver is called। এখানে বলছে যে ড্রাইভারের কোন একটা ভেহিকেলে বসে থাকা ড্রাইভারের রোডের সামনে যে অংশটুকু ভিজিবল সেই লেন্থকে কি লেন্থ বলা হয়। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ সাইড ডিস্টেন্স, অপশান বি সেফ ডিস্টেন্স, অপশান সি ব্রেকিং ডিস্টেন্স, অপশান ডি ক্লিয়ার ডিস্টেন্স। কোনো একটা ড্রাইভারের সামনে রোডের যতটুকু অংশ ভিজিবল থাকে সেটাকে সাইড ডিস্টেন্স বলা হয়, সাইড ডিস্টেন্স। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান এ সাইড ডিস্টেন্স। The distance along the central line of the road at which driver has a visibility of an object, stationary or moving at a specified height above the carriageway is known as side distance. Side distance কি? Side distance হলো যে কোনো একটা ক্যারিজওয়েতে কোনো একটা গাড়ি চলছে, তার ড্রাইভার সামনে কোনো একটা মুভিং অথবা স্থির অবজেক্টকে দেখতে পাচ্ছে। কোনো একটা গাড়ি দাঁড়িয়ে আছে অথবা কোনো একটা গাড়ি চলছে, সে দেখতে পাচ্ছে তার সামনে। এই যে ডিস্টেন্স তার গাড়ি থেকে সামনের গাড়িটার যে ডিস্টেন্স, দিস ইজ কল্ড দ্য সাইড ডিস্টেন্স। দেয়ার আর থ্রি টাইপস অফ সাইড ডিস্টেন্সেস: এ স্টপিং সাইড ডিস্টেন্স, বি ইন্টারমিডিয়েট সাইড ডিস্টেন্স, সি ওভারটেকিং সাইড ডিস্টেন্স। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 42। ইন রুফ ট্রাসেস দ্য হরিজন্টাল বিমস স্প্যানিং বিটুইন টু অ্যাডজাসেন্ট ট্রাসেস আর নোন অ্যাজ। এখানে বলছে রুফ ট্রাসে দুটো অ্যাডজাসেন্ট ট্রাসের মাঝখানে যে হরিজন্টাল বিম দেওয়া হয় সেটাকে কি বলা হয়। প্রথমে অপশান দেখে নিই। অপশান এ র্যাপ্টার্স, অপশান বি পার্লিনস, অপশান সি লিন্টেলস, অপশান ডি কানেক্টার্স। এই যে দুটো অ্যাডজাসেন্ট যে ট্রাস রয়েছে এর মাঝখানে যে বিম এটাকে পার্লিন বলে, পার্লিন। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি পার্লিনস। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 43। A T-beam can be considered as a rectangular beam of width equal to its flange provided the neutral axis lies। এখানে বলছে একটা টি বিম আছে যেটা নিউট্রাল অ্যাক্সিস কোথায় লাই করলে সেই বিমটা একটা রেক্ট্যাঙ্গুলার বিমের মতো অ্যাক্ট করবে। তো প্রথমে অপশান দেখি। অপশান এ অ্যাট দ্য মিড ডেপথ, অপশান বি এনিহোয়ার উইথিন দ্য সেকশন, অপশান সি বিলো দ্য স্ল্যাব, অপশান ডি উইথিন দ্য ফ্লেঞ্জ এরিয়া। কোনো একটা টি বিমের ফ্লেঞ্জ এরিয়ার মধ্যে যদি নিউট্রাল অ্যাক্সিস লাই করে তাহলে সেই বিমটা একটা রেক্ট্যাঙ্গুলার বিমের মতো অ্যাক্ট করবে। টি বিমের এই পোর্শনটাকে বলা হয় ফ্লেঞ্জ, আর ভার্টিক্যাল যে পোর্শনটা এটাকে বলা হয় ওয়েব। তাহলে টি বিমের নিউট্রাল অ্যাক্সিস যদি ফ্লেঞ্জের মধ্যে লাই করে তাহলে সেই টি বিমটা অ্যাজ এ রেক্ট্যাঙ্গুলার বিম অ্যাক্ট করবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান ডি উইথিন দ্য ফ্লেঞ্জ এরিয়া। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 44। এ ফার্স্ট ক্লাস ব্রিক শুড হ্যাভ এ মিনিমাম ক্রাশিং স্ট্রেংথ অফ। এখানে বলছে একটা ফার্স্ট ক্লাস ব্রিকের মিনিমাম ক্রাশিং স্ট্রেংথ কত হওয়া উচিত। তো প্রথমে অপশান দেখে নিই। অপশান এ 70 kg per centimeter square, অপশান বি 125 kg per centimeter square, অপশান সি 105 kg per centimeter square, অপশান ডি 140 kg per centimeter square। তো দেখে নেওয়া যাক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ ব্রিক্স। আচ্ছা, এখানে এটা ব্রিক্স না লিখে বার্নড ক্লে ব্রিক্স লিখলে হবে। দিস ইজ বেটার, বার্নড ক্লে ব্রিক্স, কারণ এগুলো বার্নড ক্লে ব্রিক্সের প্রকারভেদ। ফার্স্ট ক্লাস ব্রিক্স এর মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ বা মিনিমাম ক্রাশিং স্ট্রেংথ হয় 105 kg per centimeter square। সেকেন্ড ক্লাস ব্রিকের 70 kg per centimeter square অ্যান্ড কমন বিল্ডিং ব্রিক্সের মিনিমাম ক্রাশিং স্ট্রেংথ হয় 35 kg per centimeter square। তাহলে এখানে আমাদের ফার্স্ট ক্লাস ব্রিকের ক্রাশিং স্ট্রেংথ জানতে চেয়েছে মিনিমাম ক্রাশিং স্ট্রেংথ। এখানে সঠিক অ্যান্সার হবে অপশান সি 105 kg per centimeter square।
নেক্সট কোয়েশ্চেন নাম্বার 45, এ গ্র্যাভিটি ড্যাম ইজ কল্ড, এখানে বলছে একটা গ্র্যাভিটি ড্যাম, অপশান এ লো ড্যাম ইফ দ্য ম্যাক্সিমাম অ্যালাউয়েবল স্ট্রেস অ্যাট দ্য বেস কন্ট্রোল দ্য বেস উইথ, অপশান বি এ লো ড্যাম is the base width is designed from the consideration of the resultant falling as closer as possible to the extremities of the middle third of the base. Option C, a high dam if the base width is designed from the consideration of no tension anywhere in the beam. Option D, a high dam if its height is greater than 100 meters. Gravity dam is said to be low when its height is less than F by W into 1 plus S. এখানে কি বলছে, কোনো একটা গ্র্যাভিটি ড্যামকে লো ড্যাম বলা হবে যখন তার হাইট এফ বাই ডাব্লিউ ইন্টু 1 প্লাস এস এর থেকে কম হবে, তখন তাকে লো ড্যাম বলা হবে। যেখানে এফ ইজ ইকাল টু কম্প্রেসিভ স্ট্রেংথ অফ দ্য ড্যাম, এফ কি ড্যামের কম্প্রেসিভ স্ট্রেংথ, ডাব্লিউ ইজ ইকাল টু স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার, জলের স্পেসিফিক ওয়েট হলো ডাব্লিউ, এস ইজ ইকাল টু স্পেসিফিক গ্র্যাভিটি অফ ড্যাম মেটেরিয়াল। ওকে, এ ড্যাম ইজ সেড টু বি হাই ড্যাম ইফ দ্য হাইট এক্সিডস দ্য অ্যাবভ ভ্যালু, যদি এই ভ্যালুর থেকে মানে এফ বাই ডাব্লিউ ইন্টু 1 প্লাস এস এর থেকে যদি ড্যামের হাইট বেশি হয় তাহলে সেই ড্যামকে হাই ড্যাম বলা হবে। ইন এ লো ড্যাম দ্য রেজাল্টেন্ট পাসেস থ্রু লোয়ার মিডিল থার্ড পয়েন্ট, তাহলে লো ড্যামে কি হয়, রেজাল্টেন্ট কোথা থেকে পাস করে, মিডিল থার্ড পয়েন্ট থেকে, মানে রেজাল্টেন্ট ফোর্স। অন দ্য আদার হ্যান্ড ইন এ হাই ড্যাম the maximum permissible stress would be exceeded if the resultant were to pass through the middle third point. যদি মিডিল থার্ড পয়েন্ট থেকে রেজাল্ট্যান্ট পাস করে তাহলে ম্যাক্সিমাম পারমিসিবল স্ট্রেস এক্সিড করে যায় কোনো একটা হাই ড্যামের ক্ষেত্রে। ফর দ্য সেম রিজন দ্য ডাউনস্ট্রিম স্লোপ আর মেড ফ্ল্যাটার ইন হাই ড্যাম, এই কারণে ডাউনস্ট্রিম স্লোপকে ফ্ল্যাটার করা হয় হাই ড্যামের ক্ষেত্রে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন বি, এ লো ড্যাম ইজ বেস উইথ ইজ ডিজাইন ফ্রম দ্য কনসিডারেশন অফ দ্য রেজাল্টেন্ট ফলিং অ্যাজ ক্লোজার অ্যাজ পসিবল টু দ্য এক্সট্রিমিটিস অফ দ্য মিডিল থার্ড অফ দ্য বেস। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 46, ইন এ সিম্পলি সাপোর্টেড বিম ক্যারিং এ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড পার ইউনিট লেন্থ দ্য পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার, এখানে বলছে একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে যার মধ্যে একটা ইউডিএল অ্যাক্ট করছে তার ইউনিট লেন্থে, তাহলে এর পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার কোথায় লাই করবে। প্রথম অপশন দেখে নিই, অপশন এ লাইজ ইন দ্য সেন্টার অফ দ্য বিম, বিমের সেন্টারে লাই করবে। অপশন বি লাইজ ইন দ্য এন্ড অফ দ্য বিম। অপশন সি ডিপেন্ডস আপন দ্য লেন্থ অফ বিম। অপশন ডি ডাজ নট এক্সিস্টস। প্রথমে আমরা দেখে নিই হোয়াট ইজ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার। ইন এ বেন্ডিং বিম এ পয়েন্ট ইজ নোন অ্যাজ পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকচার if there is no bending occur. In other words, the point where bending moment changes its sign from negative to positive or vice versa. মানে কোনো একটা বেন্ডিং বিমে যদি বেন্ডিং মোমেন্ট যেখানে তার সাইন চেঞ্জ করবে, মানে যেখানে সে পজিটিভ থেকে নেগেটিভ হবে অথবা নেগেটিভ থেকে পজিটিভ হবে, সেই পয়েন্টকেই পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন বলা হয়। তাহলে এবার আমরা দেখে নিই, একটা সিম্পলি সাপোর্টেড বিম আছে যার মধ্যে ইউডিএল অ্যাক্ট করছে, এর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিরকম হয় এরকম। তাহলে এখানে কোথাও বেন্ডিং মোমেন্ট সাইন চেঞ্জ করছে না, তাহলে এখানে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন লাই করবে না। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ডাজ নট এক্সিস্ট। মানে একটা সিম্পলি সাপোর্টেড বিম যার মধ্যে ইউডিএল অ্যাক্ট করছে সেখানে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেকশন এক্সিস্টই করে না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 47, a facing of dry stone pitching or other material laid on a sloping face of earth to maintain the slope is in position or to protect protect it from erosion is called। এখানে বলছে কোন একটা
ড্রাই স্টোন পিচিং করা হচ্ছে স্টোন দিয়ে অথবা আদার মেটেরিয়াল সেখানে লে করা হচ্ছে। কোথায়? কোনো একটা স্লোপিং ফেস, আর্থের স্লোপিং ফেস। কী জন্যে? তার স্লোপকে মেনটেন করার জন্যে, যাতে সেটা সেম পজিশনে থাকে এবং প্রোটেক্ট ইট ফ্রম ইরোশন, এটাকে ইরোশন থেকে প্রোটেক্ট করার জন্য। এটাকে কি বলা হয়? অপশান দেখে যাক। অপশান এ ব্ল্যাঙ্কেট, অপশান বি পিচিং, অপশান সি রিভেটমেন্ট, অপশান ডি রিপ্র্যাপ। এখানে সঠিক অ্যান্সার হলো অপশান সি রিভেটমেন্ট। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 48। কনিক সেকশনস আর, এখানে বলছে কনিক সেকশন। তো অপশান দেখে যাক। অপশান এ 4, অপশান বি 5, অপশান সি 3, অপশান ডি নান অফ দিস। ডিপেন্ডিং অন দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেন অ্যান্ড কোন, প্লেন আর কোনের অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে 4 ডিফারেন্ট ইন্টারসেকশন শেপস ক্যান বি ফর্মড। 4 ধরনের ইন্টারসেকশন শেপ ফর্ম হয় কোনো কনিক্যাল সেকশনে। কি কি? প্যারাবোলা, ইলিপস, সার্কেল অ্যান্ড হাইপারবোলা। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? অপশান এ 4, প্যারাবোলা, ইলিপস, সার্কেল অ্যান্ড হাইপারবোলা। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নম্বর 49। নেগেটিভ স্ক্রিন ফিকশন অন পাইল আন্ডার ভার্টিক্যাল কম্প্রেসিভ লোডস অ্যাক্ট। এখানে বলছে যে কোনো একটা পাইলে নেগেটিভ স্ক্রিন ফিকশন কিভাবে অ্যাক্ট করে অ্যাজ এ কম্প্রেসিভ লোড, ভার্টিক্যাল কম্প্রেসিভ লোড। তো অপশন দেখে নেওয়া যাক। অপশন এ ডাউনওয়ার্ডস অ্যান্ড ইনক্রিজেস দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল, অপশন বি ডাউনওয়ার্ডস অ্যান্ড রিডিউসেস দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল, অপশন সি আপওয়ার্ডস অ্যান্ড ইনক্রিজেস দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল, অপশন ডি ডাউনওয়ার্ডস অ্যান্ড মেনটেন্স দ্য সেম লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল। ধরা যাক একটা পাইল আছে, এর উপরে কিউ লোড অ্যাক্ট করছে, ঠিক আছে। এবারে ইন ফার্স্ট কেস আমরা ধরে নিই ফিল্ড অফ সয়েল নেই। কেন নেই এটা পরে আসছি, শুধুমাত্র ন্যাচারাল সয়েলই রয়েছে। এবার যদি পাইলের উপর লোড আসে, পাইল সেটেল করবে। এখন যদি পাইলের সেটেলমেন্ট স্টিপ সয়েলের থেকে বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? সারাউন্ডিং সয়েল আর পাইলের যে ফ্রিকশন দেখা যাবে সেটা আপওয়ার্ড অ্যাক্ট করবে। এতে পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায়। উপর থেকে লোড আসছে, ফ্রিকশন অ্যান্ড রেজিস্ট্যান্স অ্যাবভ অ্যাক্ট করছে, লোড ডাউনওয়ার্ড আসছে, রেজিস্ট্যান্স আপওয়ার্ড অ্যাক্ট করছে। তাহলে কি হয়? পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি বাড়বে। কিন্তু যদি কোনো একটা লেয়ারে ফিল্ড অফ সয়েল থাকে, তাহলে আর ফিল্ড অফ সয়েলের যদি সেটেলমেন্ট বেশি হয় কার থেকে? পাইলের সেটেলমেন্টের থেকে, তাহলে সেক্ষেত্রে যে ফ্রিকশন সারাউন্ডিং সয়েল আর পাইলের মধ্যে যে ফ্রিকশন সেটা ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে। এটাকেই নেগেটিভ স্ক্রিন ফ্রিকশন বলা হয়। এই ডাউনওয়ার্ড অ্যাক্ট করার ফলে পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটি রিডিউস হয়ে যায় বা কমে যায়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি ডাউনওয়ার্ড অ্যান্ড রিডিউস দ্য লোড ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য পাইল। নেগেটিভ স্ক্রিন ফ্রিকশন কি করে? ডাউনওয়ার্ড অ্যাক্ট করে আর পাইলের লোড ক্যারিং ক্যাপাসিটিকে কমিয়ে দেয়। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, কোশ্চেন নম্বর 50। দ্য ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট অ্যাট হুইচ এ রিডাকশন ইন ওয়াটার কন্টেন্ট উইল নট কজ এ ডিক্রিজ ইন ভলিউম অফ এ সয়েল মাস ইজ নোন অ্যাজ। এখানে বলছে যে ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্টে যদি ওয়াটার কন্টেন্টকে রিডিউস করা হয়, তাহলে কোনো একটা সয়েল মাসের ভলিউম ডিক্রিজ করে না, সেই লিমিটকে কি লিমিট বলা হয়? প্রথমে অপশান দেখে নিই। অপশান এ প্লাস্টিক লিমিট, অপশান বি শ্রিঙ্কেজ লিমিট, অপশান সি লিকুইড লিমিট, অপশান ডি কনসিস্টেন্সি লিমিট। The shrinkage limit of soil is defined as the water content at which further loss of moisture will not cause the decrease in volume. Shrinkage limit কি? Shrinkage limit হলো সেই ওয়াটার কন্টেন্ট যেখানে ময়েশ্চার যদি লস হয় তাহলেও কোনো একটা সয়েল মাসের ভলিউম ডিক্রিজ হয় না। এখানে ডায়াগ্রামে দেখা যাচ্ছে যে এক্স অ্যাক্সিস বরাবর ওয়াটার কন্টেন্ট আর ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল ভলিউম অ্যাক্ট করছে। তাহলে শ্রিঙ্কেজ লিমিট অবধি সয়েলের ভলিউম একই আছে। বিয়ন্ড দ্য শ্রিঙ্কেজ লিমিট সয়েলের ভলিউম ধীরে ধীরে বাড়ছে। যদি আমি ওয়াটার কন্টেন্ট বাড়াই, সয়েল মাস তো সেম থাকবে, কিন্তু ওয়াটার কন্টেন্ট বাড়ানোর ফলে ভলিউম ধীরে ধীরে ইনক্রিজ করতে থাকবে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হলো অপশান বি শ্রিঙ্কেজ লিমিট। তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।